তো যেখানে আমরা ছিলাম যে এখানে ডকুমেন্ট ডট কুকির মাধ্যমে আমরা কুকিটা নিচ্ছি, নিয়ে সেটা এক্স এর মধ্যে রাখছি। প্রথমবারের জন্য যখন ভিজিট করা হবে তখন দেখা যাচ্ছে ওইটা আনডিফাইন্ড বা এই টাইপের কোনো কিছু এক্স এ অ্যাসাইন করবে। সো আমরা ওই জন্য চেক করে নিচ্ছি এক্স ইকুয়াল টু আনডিফাইন্ড কিনা বা এমটি কিনা বা নান কিনা, নেন কিনা। যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো করে দিব, আর যদি না হয় তাহলে এক্স ইকুয়াল টু প্লাস এক্স, মানে সেই স্ট্রিং সেভ করছে ওখানে, আমরা সেটাকে নাম্বার বানাই নিচ্ছি। সো আচ্ছা এক্স প্লাস ভাইয়া, প্লাস ফার্স্টে আমরা এক্স ইকুয়াল টু জিরো দিলাম, তাহলে ওইটা তো নাম্বার আকারে আছে, ওইটা আনডিফাইন্ড হবে কেন? না, বিষয়টা বুঝেন। এইখানে যখন আমরা ডকুমেন্ট ডট কুকি নিচ্ছি, যদি ফার্স্ট টাইম হয়, ওয়েবসাইটটাতে আপনি প্রথমবার ভিজিট করছেন, তখন সেই ক্ষেত্রে কি হবে, এই ডকুমেন্ট ডট কুকিতে তো কোনো কিছু সেভ করা নাই, তার মানে প্রথমবার হলে। সো যদি কোনো কিছু না থাকে তাহলে কি এক্স এর মধ্যে কি আসবে, আনডিফাইন্ড আসবে না? হ্যাঁ, আনডিফাইন্ড আসবে, কিন্তু আমি বলছি যে ফার্স্টের লাইন লেট এক্স ইকুয়াল টু জিরো, ওইটা তাহলে দিয়ে কি লাভ কি হচ্ছে হলো? এইটা দিয়ে লাভ এখানে হলো যে আসলে ওইটা দিয়ে কোনো লাভ হলো না। আপনারা চাইলে এই জিনিসটা এরকম লিখতে পারেন, লেট, হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম। এরকম ডাইরেক্ট লিখতে পারেন। সো এই লাইনটা লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। তবে বাইরে এখানে ওই লাইনটার প্রয়োজন, আচ্ছা এখানে না, সরি, একেবারে বাহিরে, ফাংশনের বাহিরে যেখানে আমরা করছিলাম, ফাংশনটা শেষ কোথায়, এইটা এখানে ফাংশন শেষ। সো এইখানে আমাদের আবার এটা লেট দিয়ে অ্যাসাইন করে দিতে হবে, দ্যাটস ইট। সো এখন এখানে যেটা দাঁড়াচ্ছে যে এক্স ইকুয়াল টু জিরো সেট করলাম অথবা এক্স ইকুয়াল টু প্লাস এক্স সেট করলাম, মানে ডিপেন্ড করছে যে সে আনডিফাইন্ড কিনা অথবা অন্য কিছু কিনা। দেন তারপরে আমরা এক্সটাকে প্লাস প্লাস করে দিলাম, এতে এক্স এর মান এক বেড়ে গেল, যদি জিরো হয় তাহলে ওয়ান, অন্য কিছু হলে অন্য কিছু। তারপরে ডকুমেন্ট ডট কুকি, মানে আবার আমরা আবার পুনরায় কুকিতে সেভ করব, তাই ডকুমেন্ট ডট কুকি ইকুয়াল টু ওইটা লিখে দিলাম, এতে কুকিতে জিনিসটা সেভ হয়ে গেল। দেন আমরা পি ট্যাগের মাধ্যমে পি এলিমেন্ট অর্থাৎ পি ভেরিয়েবলের ইউজ করে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা ওই যে ওই আইডিটা পি ট্যাগের আইডি যেটা ছিল এখানে দেখেন, হ্যাঁ, আইডি অফ পি, ওই আইডিটা ইউজ করে ওই এলিমেন্টটাকে আমরা পি ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। আর পি ভ্যারিয়েবলের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ইনার টেক্সট, যেটা বোঝায় যে ওই ভ্যারিয়েবলের মধ্যে কি লেখা আছে, মানে ওই ট্যাগের মধ্যে কি লেখা আছে। সো ইনার টেক্সট ইকুয়াল টু আমরা যদি অন্য কিছু দিই তাহলে সেই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সো ইনার টেক্সট ইকুয়াল টু আমি এক্স দিলাম, সামনে একটা স্ট্রিং দিচ্ছি যেন প্লাস দিলে সেটা এক্সটাও স্ট্রিং এ পরিণত হয়ে যায়। নর্মালি হয়তো বা এক্স কে সরাসরি লিখলেও ঝামেলা করবে না, এই যে দেখেন ঝামেলা করছে না। সো প্লাস না দিলেও চলবে, ওই স্ট্রিংটা প্লাস না দিলেও চলবে। দেন সে বারবার ওই জিনিসটা সেট করছে নতুন ভ্যালুটা। অ্যান্ড আমরা যখন রিলোড দিচ্ছি তখন কি হচ্ছে, সে কিন্তু ফাংশনটা কল হচ্ছে না, কিন্তু এই যে নিচের যে অংশটা আছে ওই অংশটা কল হচ্ছে, ডকুমেন্ট ডট কুকি নিচ্ছে, তারপরে সেটা যদি নাম্বার হয় তাহলে নাম্বার কনভার্ট করছে, তারপরে সেটা কুকির মধ্যে আবার সেভ করছে। আচ্ছা, সেভ করার অংশটা বাইরে আমাদের দরকার নাই, কারণ সে তো ওটাই নিল, সে তো আর ইনক্রিমেন্ট করেনি এখানে, প্লাস প্লাস করেনি। সো আমাদের সেভ করার কোনো প্রয়োজন নেই, এখানে জাস্ট নিলেই হলো। দেন তারপরে সে এলিমেন্টটা নেওয়ার মাধ্যমে সেটাতে সেটও করে দিচ্ছে। এই কারণে আমরা রিলোড দিলে এখানে 17 পুনরায় দেখতে পাচ্ছি, এই ডাটাটা চেঞ্জ হচ্ছে না আর জিরো থেকে শুরু হচ্ছে না, আমরা যা রাখছি সেটা থেকেই শুরু হচ্ছে। মানে এই ডাটাটা স্টোর আছে। হ্যাঁ, ডাটাটা আমার সাইটে স্টোর আছে, এটা কিন্তু সার্ভারে হ্যাঁ। স্টোর নেই, এটা না, আমার এখানে তো এইখানে কোনো স্টোর সার্ভার হয়ে আছে। নাই। হ্যাঁ, সার্ভার আছে, এই যে সার্ভার ব্যাকএন্ডে রান হচ্ছে এটা, এই অংশটা কিন্তু ব্যাকএন্ড, এই অংশটা ব্যাকএন্ড ক্রিয়েট করছে হ্যাঁ, আপনার। এবং এইখান থেকে আমরা ব্রাউজারের ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করছি, মানে আমরা নিজেরাই সার্ভার, নিজেরাই হ্যাঁ। ক্লায়েন্ট এই ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, এই ব্যাক এন্ডের ওই কোডটা একটু আরেকবার একটু বুঝবেন? ব্যাকএন্ডে এখানে আমরা যেটা করছি, এক্সপ্রেস এর হেল্প নিচ্ছি সার্ভার ক্রিয়েট করার জন্য। সো রিকোয়ার মানে বোঝাচ্ছে যে এক্সপ্রেস যে মডিউলটা আছে, যে আমরা ডিপেন্ডেন্সি ইনস্টল করছি,
সে ডিপেন্ডেন্সি রিকোয়ার মানে দরকার, এবং সেটা আমি যখন রিকোয়ার করছি, এটা এক্সপোর্ট বলে একটা সিস্টেম আছে। এক্সপোর্টের মাধ্যমে সে যে জিনিসটা এক্সপোর্ট করছে সেই জিনিসটা আমি এক্সপ্রেস নামক ভ্যারিয়েবলের মধ্যে পেয়ে যাচ্ছি। সে আসলে একটা ফাংশন এক্সপোর্ট করছে, এবং আমাদের এই এক্সপ্রেসের মধ্যে একটা ফাংশন চলে আসতেছে। সো আমরা নর্মালি ফাংশনটাকে কল করে ফেললাম, এবং এর কারণে আমরা একটা অবজেক্ট পেয়ে গেলাম। সেই অবজেক্ট এর কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন লিসেন, কিছু কি আছে, কি ভ্যালু আছে। এবং আমরা কিন্তু এটাও দেখছি মানে আগের ক্লাসগুলোতে দেখছি যে কি এর মধ্যে আমরা ফাংশনও রাখতে পারি, মানে একটা কি ফাংশন আকারে অ্যাক্ট করবে, ভবিষ্যতে ডট দিয়ে ওটাকে ফাংশনের মতো করে কল করতে পারবো। ঠিক তেমন ভাবে লিসেন একটা ফাংশন, যেটা একটা কিও বলতে পারেন, মানে কিটা ফাংশন আকারে অ্যাক্ট করছে। সো এটাকে আমরা কল করলে কি হবে, এখানে আমি যে পোর্ট দিব সে পোর্টে এটা রানিং হয়ে যাবে, একটা লুপ ঘুরতে থাকবে মানে বলতে পারেন যে। এক্সপ্রেসটাকে একটা হচ্ছে অবজেক্ট দিচ্ছে। হ্যাঁ, একটা অবজেক্ট দিচ্ছে। আর এটা আমাদেরকে হেল্প করছে খুব ইজিলি একটা পোর্ট ওপেন করা, সেখানে ম্যানেজ করা, গেটের মাধ্যমে দেখা যাচ্ছে রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করছি মানে আমরা। এটা অটোমেটিকই ওইটা এক্সপ্রেস করে দিচ্ছে, যেখান থেকে আমরা লিসেনের মাধ্যমে একটা পোর্ট সিলেক্ট করতে হ্যাঁ, হ্যাঁ, পারতেছি। হ্যাঁ। আবার এটা কি এক্সপ্রেস ডট স্ট্যাটিক অ্যাপ ডট ইউজ, এটা কি? আচ্ছা, পরের লাইনে যাচ্ছি। তো এই পর্যন্ত কোনো সমস্যা নাই আচ্ছা, তো নাকি? লিসেন পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা, পরের লাইনে আমরা যেটা করছি, অ্যাপ ডট ইউজ, ইউজে আমরা বলে দিতে পারি যে বিভিন্ন ধরনের কোন কোন জিনিসগুলো ইউজ করতে হবে। সো এক্সপ্রেস ডট স্ট্যাটিক, এটাকে ইউজ করতে হবে। আমরা বলছি যে স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি, জিনিসটা অ্যাক্সেস করা যাবে নর্মালি। সো পাবলিক লিখে যে ফোল্ডারটা দেওয়া আছে, এই ফোল্ডারের মধ্যে যা কিছু থাকবে সেগুলোকে আমরা স্ট্যাটিক বানিয়ে দিচ্ছি, মানে এটাকে আমরা পাবলিক বানিয়ে দিচ্ছি, মানে এটা যে কোনো সময় অ্যাক্সেস করা যাবে। যেমন এই যে সামথিং ডট এইচটিএমএল, আমি যদি লোকাল হোস্ট স্ল্যাশ সামথিং ডট এইচটিএমএল লিখি, তাহলে দেখেন এই পেজটা লোড নিচ্ছে। ইভেন আমি স্ল্যাশ সামথিং ডট জেএস লিখি, তাহলে দেখেন জেএস ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট যে কোডগুলো লেখা আছে। সো এই জিনিসগুলো পাবলিক হয়ে গেছে। মানে ফ্রন্ট এন্ড কোড। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের কোডগুলো ইভেন দেখা যাচ্ছে। তার মানে স্ট্যাটিক যে জিনিসটা করছে যে এর মধ্যে যা কিছু থাকবে এই ফোল্ডারের মধ্যে সবকিছু আমি স্ল্যাশ দিয়ে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এই যে ইন্ডেক্স জেএস যেটা আছে, এটা কিন্তু দেখেন কোনো রকম ওরকম স্ট্যাটিক করা নাই। সো আমি যদি এখানে লিখি স্ল্যাশ ইন্ডেক্স ডট জেএস, তাহলে কিন্তু সে কোনো কিছু দিচ্ছে না, ক্যান গেট ইন্ডেক্স ডট জেএস। সো এই ধরনের ওর কোনো কিছু নাই। সো ওই কিন্তু দিচ্ছে না। তার মানে এটা আমাদেরকে এই সুবিধা দিচ্ছে যে আমরা বলে দিতে পারবো যে কোন জিনিসগুলো পাবলিক হয়ে থাকবে, সবাই অ্যাক্সেস করতে পারবে, কোন জিনিসগুলো সবাই অ্যাক্সেস করতে পারবে না। এতে আমাদের সোর্স কোডটা সিকিউর থাকছে। এই অংশটুকু আমরা ক্লায়েন্ট সাইডে পাঠাবো, তাই এটা সবাই অ্যাক্সেস করতে পারবে, এটা আমরা পাবলিক বানিয়ে দিচ্ছি। এবং বাকি অংশগুলো প্রাইভেট থাকছে, হিডেন থাকছে ইউজারের কাছ থেকে। সো হ্যাকাররা ভবিষ্যতে চাইলে আর এসব বাকি অ্যাক্সেস অংশগুলো করতে পারবে না। ওইটাকে ব্যাক এন্ড বলা হচ্ছে। হ্যাঁ। সো এখানে আমরা স্ট্যাটিক ভাবে ওই জিনিসটাকে পাবলিক বানাই দিলাম, বলে দিলাম যে এগুলোকে অ্যাক্সেস করা যাবে, ইউজার যে কোনো সময় স্ল্যাশ দিয়ে এই ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড ভবিষ্যতে আমাদের যে এইচটিএমএল ফাইলটা লোড নিচ্ছে, ওইখানেও কিন্তু ওই জিনিসগুলো অ্যাক্সেস করার প্রয়োজন পড়ছে। আমরা যদি একটু ইন্সপেক্টে যে নেটওয়ার্কে চেক করি, তাহলে দেখেন আমি যদি এটা রিলোড দিই, তাহলে এখানে তিনটা রিকোয়েস্ট যাচ্ছে। একটা হচ্ছে স্ল্যাশ রুট ডিরেক্টরিতে, একটা সামথিং জেএস, কারণ আমরা ওইখানে উল্লেখ করে দিছি যে সামথিং জেএস ফাইলটা আমাদের দরকার। সো আমাদের সামথিং জেএসটা আসতেছে। অ্যান্ড ফেভিকন আইসিও, নর্মালি এটা হচ্ছে আইকনের জন্য ইউজ করা হয়, এখানে একটা ছোট্ট করে আইকন লোড নেয়, যেই আইকনটা এখানে মানে ওরা ভিজিট করে ফেভিকন ডট আইসিও। সো আপনি যদি এই এই ফাইলের কোনো নামে কোনো ফাইলও এখানে রেখে দেন, অর্থাৎ এই পাবলিক ফোল্ডারে যদি আমরা ওই নামে কোনো ফাইল রেখে দিই, ইমেজ ফাইল, তাহলে সেটা এখানে ছোট করে দেখাবে, শো করবে। আচ্ছা, আপনাদেরকে একটা এক্সাম্পলই দেখাই দিচ্ছি। আইসিও ফাইল,
অবশ্যই এটার এক্সটেনশন কিন্তু জেপিজি পিএনজি হলে হবে না, সেটাকে কনভার্ট করে নিতে হবে আইসিও তে। আপনি চাইলে যে কোনো জেপিজি বা পিএনজির ফাইলকে আইসিও তে কনভার্ট করে নিতে পারবেন। সো আমি একটা অ্যাপল নিচ্ছি, ডাউনলোড পিএনজি আইসিও, ওকে ডাউনলোড। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এটা। এখানে যে নামটা দিয়ে ভিজিট করছে এরা, এই সেম নামটা আমাদের দিতে হবে এটার, যেন ভবিষ্যতে ব্রাউজার, নর্মালি সব ব্রাউজার কিন্তু এই কাজটাই করে যে ফেভিকন ডট আইসিও নামক কোনো ফাইল আছে কিনা সেটা চেক করে, কারণ ওইটা তারা আইকন হিসেবে রাখবে। সো আমি এটাকে রিনেম করে দিচ্ছি। আচ্ছা এখন যদি আমি এই ফাইলটাকে আমার ফোল্ডারে, যে পাবলিক ফোল্ডার ছিল সেখানে রাখি, তাহলে এখন দেখেন বিষয়টা কি দাঁড়াচ্ছে। আচ্ছা এইখানে ভিজিট করলে আমরা ইমেজটা পাচ্ছি, ইমেজটা লোড নিচ্ছে। সো আমরা এটাকে রিলোড দিব একটু। দেখেন এখানে ছোট্ট করে ওই আপেলের আইকন চলে আসছে, দেখছেন? বুঝতে পারছি। সো ওরা ওই জিনিসটা চেক করে পাবলিক ডিরেক্টরিতে যে ওই ধরনের কোনো ফাইল আছে কিনা, থাকলে সেটা আইকন হিসেবে সেট করে দেয়। আচ্ছা ভাই, তো এখানে তো সামথিং ডট এইচটিএমএল পাবলিক ফাইলটাও পাবলিক ছিল, তাহলে এখানে হচ্ছে ওইটা দেখাচ্ছে না কেন? এইখানে আসলে ওইটাই রুট হিসেবে ভিজিট করছে, ওই জিনিসটা আমি বলছি ও, বিষয়টা। এই যে পরবর্তীতে গেটে ওই জিনিসটা আসছে। সো আমরা এখানে কি করছি, পরবর্তীতে অ্যাপ ডট গেট মানে গেট রিকোয়েস্ট যদি আসে রুট ডিরেক্টরিতে, রুট ডিরেক্টরি মানে কি, লোকাল হোস্ট লেখা থাকবে, দেন 8080 এরকম কিছু লেখা থাকবে, এটাকে বলছি আমরা রুট ডিরেক্টরি। সো রুট ডিরেক্টরিতে যদি কেউ ভিজিট করে, তাহলে তাকে আমরা অ্যাসিঙ্ক ফাংশন মানে আমরা একটা ফাংশন দিয়ে দিচ্ছি, যে ফাংশনটা সে কল করবে, এবং তার মধ্যে রিকোয়েস্ট আর রেসপন্স থাকবে। মানে যে রিকোয়েস্টটা এই ব্রাউজার থেকে আসতেছে সেটা আমরা এই যে প্যারামিটার যেটা আছে রিকোয়েস্ট প্যারামিটার, এটার মাধ্যমে নিতে পারবো, আর রেসপন্সের মাধ্যমে আমরা কোনো কিছু চাইলে সেন্ড করতে পারবো। সো এরকম একটা ফাংশন আমরা দিয়ে দিলাম, যেটা ভবিষ্যতে যদি এই ফোল্ডারে কেউ ভিজিট করে, মানে রুট ডিরেক্টরি মানে লোকাল হোস্ট 8080 থেকে কেউ যদি ভিজিট করে, তাহলে সেক্ষেত্রে সেই ফাংশনটা কল করবে। অ্যান্ড সেখানে আমরা কি করছি, রেস ডট সেন্ড ফাইল মানে এই যে রেসপন্স যেটা আছে এটা ডট সেন্ড ফাইল করছি। সেন্ড ফাইল হচ্ছে এক্সপ্রেসিভ একটা ফাংশন, যে করে কি, এর মধ্যে আপনি যে ফাইলের নামটা দিবেন সেই ফাইলটা সে সেন্ড করে দিবে, মানে এখানে লোড নিয়ে নিবে অটোমেটিক। সো ব্রাউজার রেসপন্স যখন, আকারে চলে যাবে। হ্যাঁ রেসপন্স আকারে চলে যাবে। ব্রাউজার যখন রুট ডিরেক্টরিতে ভিজিট করছে, আমরা তখন তাকে অটোমেটিক সামথিং ডট এইচটিএমএল ফাইলটা পাঠিয়ে দিচ্ছি। এই কারণে শেয়ার আলাদাভাবে ওই স্ল্যাশ সামথিং ডট এইচটিএমএল এই লোকেশনে ভিজিট করছে না, সে রুট ডিরেক্টরিতে ভিজিট করছে, কিন্তু আমরা তাকে পাঠাচ্ছি একটা ফাইল সেখানে ভিজিট করলে। এই কারণে এই ফাইলটা লোড নিচ্ছে এবং এই ফাইলটা শো করছে। এখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই, ক্লিয়ার। একটু কোডে যাবেন। এখানে যে সেকেন্ড লাইনে লেট পাথ ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড পাথ, এটার মানে কি? এইটার মানে হচ্ছে, এখন মনে করেন আমি এই যে ফোল্ডারটা, টেস্ট ফোল্ডারটা আছে হচ্ছে ডেস্কটপে, সামহাও আমার প্রয়োজন পড়লো যে এটা ডাউনলোডে নিয়ে যাব, তাহলে কি এটার যে কারেন্ট ডিরেক্টরিটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ। সাপোজ আমি পিডাব্লিউডি যদি দিই, দেন এটা লেখা আছে কি স্ল্যাশ হোম স্ল্যাশ ডিসন স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ টেস্ট। আমি টেস্ট ফোল্ডারটা এখন ডাউনলোডে নিয়ে গেলাম। হ্যাঁ টেস্ট ফোল্ডারটা আমি ডাউনলোডে নিয়ে গেলাম, তাহলে কি হবে, যে তখন দেখাবে স্ল্যাশ হোম স্ল্যাশ ডিসন স্ল্যাশ ডাউনলোড স্ল্যাশ টেস্ট। সো তখন ফোল্ডারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের এখানে কি বলছে যে সেন্ড ফাইল, সেন্ড ফাইলের এখানে অ্যাবসলিউট পাথ দিতে হবে, মানে স্ল্যাশ হোম স্ল্যাশ জিসন স্ল্যাশ এর কোথায় এই জিনিসটা আছে এক্স্যাক্টলি পার্টটা আমাদের দিতে হবে। এক্স্যাক্টলি পার্ট যদি আমরা দিই, ভবিষ্যতে ফোল্ডারের পাথ যদি চেঞ্জ হয়,
তাহলে কি আপনি বারবার এখানে এসে এই কোড এডিট করবেন যে ফোল্ডারের পাথ চেঞ্জ হয়েছে এখন আমি এখানেও চেঞ্জ করে দিব? না, ওই জিনিসটা কিন্তু একটা মানে প্যারা হয়ে যাবে, কষ্টকর হবে। প্যারা। আবার আরেকটা বিষয় হবে কি যে আপনি ফোল্ডার চেঞ্জ করলেন, হঠাৎ করে আপনার মনেও নাই যে কোথায় কোথায় আপনি এরকম অ্যাবসলিউট পাথ ইউজ করছেন, তখন দেখা যাচ্ছে ওই সব জায়গাতে ইরর তৈরি হয়ে গেল, কাজ করছে না জিনিসটা, তখন আরো আরেকটা ঝামেলা এক্সট্রা তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে হয়তো বা খুঁজেই পাবেন না যে ইররটা কোথায় হচ্ছে। তো এই কারণে আমাদের দরকার এমন কিছু যেন যতবার ইচ্ছা আমি পাথ চেঞ্জ করি না কেন, এর রুট পাথ গুলা চেঞ্জ করি না কেন। আচ্ছা, একজনের আচ্ছা, মাহির আফসার একটু মিট করে দিন। আচ্ছা, যতবার আমি এই যে এই প্রথম পাথগুলা চেঞ্জ করি না কেন, সে অটোমেটিক যে পাথটা আছে সেটা যেন নিয়ে নেয় বারবার। তো এর জন্য আমাদের যেটা করতে হচ্ছে, রিলেটিভ পাথ দিতে হচ্ছে। ডট স্ল্যাশ মানে কি, কারেন্ট ডিরেক্টরি স্ল্যাশ পাবলিক, মানে কারেন্ট ডিরেক্টরি স্ল্যাশ পাবলিক, মানে ইন্ডেক্স ডট জেএস ফাইলটা যেখানে আছে সেই ডিরেক্টরি স্ল্যাশ পাবলিক স্ল্যাশ সামথিং ডট এইচটিএমএল। সো এখানে আমরা বলে দিচ্ছি এমন একটা পাথ যেটা বোঝাচ্ছে যে বর্তমানে তুমি যেই ফোল্ডারে আসো সেই ফোল্ডারের সাথে পাবলিক ফোল্ডার, তার ভিতরে সামথিং ডট এইচটিএমএল। মানে আমরা একজনের সাথে তুলনা করে বলছি যে তুমি যেখানে আসো তার সাথে আমি এখানে আছি। মানে আপনি কাউকে যে নাম জিজ্ঞাসা করলেন যে তোমার নাম কি, তখন ওই বললো যে দেশের প্রাইম মিনিস্টারের নাম যেটা আমার নাম সেটা। এরকম অনেকে ঘুরায় বলতে পারে। সো জিনিসটা অনেকটা ওরকম দাঁড়াচ্ছে যে ওই বলছে যে আপনি যে ফোল্ডারে আছেন সেই ফোল্ডারে আমি আছি। ওকে যে আপনি জিজ্ঞাসা করলেন যে তোমার ডিরেক্টরি কোথায়, ওই বলছে আপনি যেখানে আছেন আমি সেখানে আছি। বিষয়টা ঠিক ওরকম দাঁড়াচ্ছে যে আপনি যেখানে আছেন তার তার একটা পাবলিক নামক ফোল্ডার আছে, তার মধ্যে আমি আছি সামথিং ডট এইচটিএমএল নামে। সো এখন এই জিনিসটা আমাদের অ্যাবসলিউট বানাতে হবে। এই জিনিসটাকে এরকম স্ল্যাশ হোম স্ল্যাশ ডিসট্যান্স স্ল্যাশ ডেস্কটপ বানাতে হবে। মানে এর সাথে বাকি যে পূর্বের পাথগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। তো ওই জিনিসগুলো তো আমরা ম্যানুয়ালি করলে যে ঝামেলাটা হয় সেটা আপনাদেরকে অলরেডি বলছি যে কি ঝামেলা হতে পারে। তো এই কারণে আমরা পাথ জি। নামক একটা মডিউলের হেল্প নিচ্ছি। যে মডিউল কি করছে, যে সে একটা পাথ, মানে আমরা তাকে রিলেটিভ পাথটা দিয়ে দিচ্ছি ডট স্ল্যাশ পাবলিক, এটা রিলেটিভ পাথ, যেরকম যে এই ফোল্ডারটা এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে এরকম ফোল্ডার, তার ভিতরে এই জিনিস। সো আমরা এরকম একটা রিলেটিভ পাথ দিয়ে দিচ্ছি, সে সেটাকে অ্যাবসলিউট বানায় ফেলছে, খুঁজে বের করছে যে এটা বর্তমানে কোন পাতে আছে, সেটা থেকে সে ওটাকে অ্যাবসলিউট বানাচ্ছে। সে তখন এই জিনিসটাকে হোম স্ল্যাশ জিসন ডট ডেস্কটপ টিএক্সটি বানাচ্ছে। ইভেন আপনারা যদি কনসোল ডট লগ লিখে ওই জিনিসটা করেন, পাথ ডট রিজলভ, জাস্ট ভিতরের অংশটা যদি দিয়ে দিই, তাহলে এখানে দেখবেন যে আচ্ছা আমি এটা একটু রান করে দিচ্ছি। দেখেন আমি দিছি ডট স্ল্যাশ পাবলিক স্ল্যাশ সামথিং ডট এইচটিএমএল, কিন্তু সে দিছে কি স্ল্যাশ হোম স্ল্যাশ জিসন স্ল্যাশ ডেস্কটপ স্ল্যাশ টেস্ট স্ল্যাশ পাবলিক স্ল্যাশ সামথিং ডট এইচটিএমএল। মানে সে আমাকে অ্যাবসলিউট পার্টটা দিচ্ছে কনসোল লগের মাধ্যমে, আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এখন বুঝতে জি। পারছেন পার্টটা কি করছে আসলে? জি ভাই, বুঝতে পারছি। সো এই জিনিসটাই, তারপরে আমরা ফাইনালি পার্টটা মানে ফাইলটা সার্ভারে পাঠাই, অর্থাৎ ব্রাউজার সাইটে পাঠিয়ে দিচ্ছি। সো আপনারা বলতে পারেন যে ডেভেলপমেন্টও শিখে গেলেন। জি। মানে ভবিষ্যতে আরেকটু স্টাডি করলে ডেভেলপমেন্টটা আপনাদের জন্য ইজি হয়ে গেল। আচ্ছা, সো কুকি নিয়ে কি আর কোনো কোশ্চিন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে মুভ করব। সেটা হচ্ছে কুকির মতোই আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজ ডট কিছু একটা আমি লিখলাম এ, আচ্ছা কম্পিউটার হ্যাং করছে, একটু ওয়েট।
লিখছে। ঠিক একইভাবে, আচ্ছা, ওই জিনিসটাই যেটা পূর্বে লেখা ছিল, ডকুমেন্ট ডট কুকির জায়গায় আমি জাস্ট লোকাল স্টোরেজ ডট এ লিখে দিলাম। তারপরে সেম সব কোড সেম, এখানে যে ডকুমেন্ট ডট কুকির জায়গায় আমি একইভাবে আবার লিখে দিলাম লোকাল স্টোরেজ ডট এ ইকুয়াল টু এক্স। সো কোনো কিছুই করতে হচ্ছে না, সেম জিনিস, বাস এইবার সেভ হবে হচ্ছে লোকাল স্টোরেজে। আচ্ছা, নিচের কোডটা আমরা চেঞ্জ করতে ভুলে গেছি, এখানেও কুকি জায়গায় হবে হচ্ছে লোকাল স্টোরেজ ডট এ। লোকাল স্টোরেজ জাস্ট এই কেন? এটা আমরা লোকাল স্টোরেজে সেভ করছি, আর লোকাল না ওই স্টোরেজে পরে। এর মধ্যে সেভ করছি। আপনি চাইলে এখানে ও, অন্য কিছু দিতে পারেন, এনিথিং এলস। সো এটা একটা ভ্যারিয়েবল, অবজেক্ট বলতে পারেন। সো অবজেক্ট। অবজেক্টের ভ্যালু আমরা সেট করছি, মানে লোকাল স্টোরেজ ডট এ এর মধ্যে একটা ভ্যালু সেট করে দিচ্ছি, সেটা যে কোনো ভ্যালু হতে পারে, নাম্বার হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। এখন যদি রিলোড দিই দেখেন 4 দেখাচ্ছে, ক্লিক করলে বাড়বে, রিলোড দিলে 11ই দেখাচ্ছে। আর আমরা যদি স্টোরেজে যাই, এখানে দেখেন লোকাল স্টোরেজ বলে একটা অংশ আছে। লোকাল স্টোরেজে দেখেন এই যে কি লেখা আছে এ, ভ্যালু লেখা আছে 11। সো আমরা লোকাল স্টোরেজে এ নামক একটা কিতে ভ্যালুটা সেভ করে রাখছি, দ্যাটস ইট। শুধুমাত্র এতটুকুই চেঞ্জ, আগে কুকিতে সেভ হচ্ছিল, এখন হচ্ছে লোকাল স্টোরেজে। আর কুকির পার্থক্য আরেকটু ছিল যে কুকি প্রত্যেকবার রিকোয়েস্ট করার সময় হেডারে চলে যেত অটোমেটিক। এমনকি আপনারা যদি নেটওয়ার্কে চেক করে দেখেন, এই যে স্ল্যাশ পাথে যখন আমি ভিজিট করছি, তখন দেখেন সেশন কুকি লেখা আছে। এই যে 26 লেখা আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের সেই কুকি, যে কুকিটা আমরা পাঠাইছিলাম। এটা কুকি হেডারে চলে গেছে। হ্যাঁ, এটা কুকি হেডারে চলে যাচ্ছে 26। সো এই জিনিসটা হেডারে চলে যাচ্ছে, কিন্তু লোকাল স্টোরেজে যা সেভ করছি আমরা, ওটা কিন্তু হেডারে যাবে না যতক্ষণ না আমরা নিজেরা পাঠাচ্ছি ম্যানুয়ালি কোড লিখে। ওটা মানে ওইটা একটু সিকিউর আর কি, সেটাই তো। না, সিকিউর না, আসলে সার্ভারে যাচ্ছে না, যাওয়ার প্রয়োজন নাই। আপনার সব ডাটা সার্ভারে পাঠানোর দরকার নাই। এমনও হতে হুম, পারে যে সেই ডাটাগুলো সার্ভারে যাওয়ার কারণে জিনিসটা সার্ভারে পাঠাতেই সময় বেশি লেগে যাচ্ছে, অনেক বেশি ডাটা পাঠাতে হচ্ছে। সো অত কিছু সার্ভারে তো পাঠানোর দরকার নাই। যে জিনিসগুলো সার্ভারের দরকার পাঠানো, সেগুলো কুকিজ দিয়ে সেভ করলেন, আর যেগুলো দরকার নাই সেগুলো লোকাল স্টোরেজে সেভ করে ফেললেন, দ্যাটস ইট। আর লোকাল স্টোরেজের আরেকটা সুবিধা হচ্ছে, এখানে আপনি যে কোনো ডেটা টাইপ সেভ করতে পারবেন, মানে এখানে যে শুধু স্ট্রিং সেভ করতে হবে এমন না। সো আমি এখানে প্লাস সাইন আউট করে দিচ্ছি, এখান থেকে প্লাস সাইন আউট করে দিচ্ছি, প্লাস সাইন, দেন এখান থেকে প্লাস সাইন। আচ্ছা, দেখেন এখন এটা কাজ করছে। ইভেন আমরা এখানে চাইলে কোনো অন্য অবজেক্টও সেভ করে রাখতে পারবো। সাপোজ এটা হতে পারে একটা অবজেক্ট, যেখানে, না নর্মালি রাখি, সবকিছু সেম রাখবো, জাস্ট এখানে ডট ইউজার লিখে দিলাম। এখানে যখন আমরা পুনরায় ব্যাক সেভ করছি, তখন ডট ইউজার ইকুয়াল টু এক্স। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউজার নর্মালি শুরুতে এমটি থাকে। সো আমরা ওই জিনিসটা একটু সুন্দরভাবে
অবজেক্ট আকারে দেখাবো যে ইউজার কোলন এক্স। আচ্ছা, স্টোরেজ যদি চেক করি কোনো কারণে এটা বাড়ছে না। আচ্ছা, ওই আসলে ওটার স্ট্রিং ভ্যালু সেভ করে দিছে। সো আমরা যদি এখানে কোনো জেসন ভ্যালু সেভ, সরি অবজেক্ট ভ্যালু সেভ করতে চাই, সেটাকে জেসনে কনভার্ট করে নিতে হবে। মানে জিনিসটা অনেকটা এরকম যে জেসন ডট স্ট্রিংইফাই, এতে কি হবে যে এটা স্ট্রিং এ পরিণত হয়ে যাবে এর ভিতরে যে অবজেক্টটা দিব আমরা। এবং পরবর্তীতে এই অংশটাকে আবার পুনরায় জেসন ডট পার্স করে নিতে হবে যদি অবজেক্ট আকারে সেভ করতে চাই ডাটাগুলোকে। এখন দেখেন, আচ্ছা ওর কিছু একটা ইরর তৈরি হয়েছে। এই তো এখানে বলছে যে জেসন ডট পার্স আনএক্সপেক্টেড ক্যারেক্টার। ও আচ্ছা, এই যখন এখানে সেভ করতে যাচ্ছে পার্স করে, তখন সে কোনো জেসন পাচ্ছে না। দ্যাটস হোয়াই এটা ইরর হচ্ছে। সো আমাদের যেটা অলরেডি আছে, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অথবা এমটি। আর এখানে যেটা অলরেডি আছে সেটা জাস্ট ডিলিট করে দিতে হবে। এখন যদি আমরা রিলোড দিই, তাও সে কোনো একটা ইরর দেখাচ্ছে। এখনো সেভই করছে না। ইউজার এমটি সেট করছে, এক্স ইকুয়াল টু জিরো, এক্স প্লাস প্লাস করছে, দেন এর মধ্যে আচ্ছা ডট ইউজার। সো এটার কোথাও একটা ইরর হচ্ছে। এই তো এখানে বলছে ইন্ড অফ ডাটা লাইন ওয়ান কলাম ওয়ান। আচ্ছা, সো এই জিনিসটাকে এরকম করে দিতে হবে যেন এটা একদম এক্স্যাক্টলি জেসন দেখায়। দেখেন এখন, দেখেন এখন কাজ করছে জিনিসটা। যদিও পরবর্তীতে সেভ করতে ওটা, মানে পরবর্তীতে শো করতে ওটা ফেলড হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের নিচের কোড, নিচে হয়তো বা কোনো ভুল করে রাখছি আমরা আবার। এলস এর দরকার নাই এখানে আসলে। ডট এ, আসলে আমরা উল্টা করে রাখছি, লোকাল স্টোরেজ ডট এ ডট ইউজার। এখন ঠিক আছে। এখন আশা করছি এটা রিলোড মারলেও সেম দেখাবে, এই যে 11 দেখাচ্ছে। সো এখানে আমরা কিন্তু একটা অবজেক্টও সেভ করে রাখতে পারলাম, জাস্ট সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। দেখেন এখানে স্ট্রিং আকারে জিনিসটা সেভ আছে, ইউজার 15। সো লোকাল স্টোরেজ গেল। এখন আসি আমরা সেশন স্টোরেজে। লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজের পার্থক্য এটাই যে লোকাল স্টোরেজ পার্মানেন্টলি সেভ হয়ে যাচ্ছে। আপনি এখানে যা সেভ করবেন সবকিছু পার্মানেন্ট সেভ হবে। কিন্তু সেশন স্টোরেজ এইখানেই আলাদা। সেশন স্টোরেজে কোনো কিছু পার্মানেন্ট সেভ হয় না, ওই তৎক্ষণাৎ, মানে যতক্ষণ আপনি এই ব্রাউজারে এই পেজে আছেন ততক্ষণ পর্যন্ত সেশন স্টোরেজ সেভ অবস্থায় থাকে, ওর ডাটাগুলো থাকে।
আপনি যেই ব্রাউজারটা কেটে দিবেন, লিঙ্কটা কেটে দিবেন, ট্যাবটা কেটে দিবেন, সাথে সাথে ওর ডাটা মানে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। সো এটা টেম্পোরারি ডাটা বলতে পারেন। আর এটা ইউজ করারও সিস্টেম সেম, জাস্ট এখানে সেশন স্টোরেজ লিখে দিতে হবে লোকাল স্টোরেজের জায়গায়। পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে দেখেন এটা সেশন স্টোরেজ এখন সেভ হচ্ছে, আর পার্থক্য এখানেই যে এটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন লোকাল স্টোরেজে কত আছে, এখানে 15 আছে না ইউজার, আর এখানে আছে 7। আমি যদি এটা কেটে দিই, দেন ব্রাউজারটা ওপেন করলাম, লোকাল হোস্ট 8080, দেখেন এখানে 0 দেখাচ্ছে। আমি যদি মেমোরিতে যাই, সরি স্টোরেজ, লোকাল স্টোরেজে 15 দেখাচ্ছে। এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সেশন স্টোরেজ যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা ক্লিন হয়ে গেছে। এখন বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? জি ভাইয়া। সো আপনার কোনো ডাটা যদি প্রয়োজন পড়ে যে টেম্পোরারি সেভ করবেন, জাস্ট কিছু সময়ের জন্য, পার্মানেন্ট সেভ করতে চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সেশন স্টোরেজ। আর যদি পার্মানেন্ট সেভ করতে চান তাহলে সেক্ষেত্রে লোকাল স্টোরেজ। এটাই পার্থক্য, আর এটাই নর্মালি প্রয়োজনীয়তা আলাদা আলাদা। এই পর্যন্ত কোনো কি কোশ্চেন আছে আপনাদের? না, ওই জেসন স্ট্রিংিফাই জেসন পার্স ওই বিষয়টা কি? হ্যাঁ, এই জিনিসটা যেটা করলাম, যে আপনারা তো অবজেক্ট বুঝেন তাই না, ইউজার কি জি ভ্যালু ভাই। থাকে, মানে কি ভ্যালু থাকে। হ্যাঁ সো স্ট্রিংইফাই কি করে, যে ওই অবজেক্টটাকে একটা স্ট্রিং এ পরিণত করে, একটা নর্মাল টেক্সট, মানে এই জিনিসটা স্ট্রিং হয়ে যাবে পুরোটা, এখানে যা যা ভ্যালু আছে। মানে অবজেক্টটা স্ট্রিং হয়ে যাবে নাকি? হ্যাঁ, অবজেক্টে যে ভ্যালু আছে, এক্স এর যে ভ্যালুটা আছে, সাপোজ মনে করেন 15, সেটা দেখা যাচ্ছে এই পুরো অংশটা একটা স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা নাম্বারকে ইন্টিজারে কনভার্ট করতাম না স্ট্রিং থেকে, ঠিক সেরকম হ্যাঁ, এখানে অবজেক্ট থেকে আমরা স্ট্রিং এ কনভার্ট করছি। আর পার্স যেটা করছে যে উল্টাটা, স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট করছে। মানে আমরা যদি তাকে এই ধরনের স্ট্রিং দিয়ে দিই কোটেশন যুক্ত, তাহলে সে এটাকে অবজেক্টে কনভার্ট করবে, যে অবজেক্টের ইউজার নামক একটা কি থাকবে। বুঝতে পারছেন এখন বিষয়টা? জি ভাই। তবে হ্যাঁ, এইখানে পার্থক্য এতটুকু যে ওটা জেসন ডাটা হয়ে যাচ্ছে যখন স্ট্রিং এ কনভার্ট করছে। জেসন ডাটা মানে কি, এই যে এরকম কোটেশন থাকবে, শেষে আরেকটা জেসন কোটেশন ফরম্যাট। থাকবে। হ্যাঁ। হ্যাঁ, জেসন ফরম্যাট হয়ে যাচ্ছে এক প্রকার। সো এটাকে আমরা বলছি যে জেসন থেকে স্ট্রিং এ কনভার্ট হচ্ছে। আর অপর দিকে যখন আমরা পার্স করছি তখন স্ট্রিং থেকে সে অবজেক্টে পরিণত হচ্ছে। মানে প্রথমবারে অবজেক্ট থেকে সে স্ট্রিং এ কনভার্ট হচ্ছে, আর দ্বিতীয়বারে স্ট্রিং থেকে অবজেক্টে কনভার্ট হচ্ছে। এটাই হচ্ছে দুইটা কাজ করছে আলাদা আলাদা। এখন ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? জি ভাই। আচ্ছা, আপনাদের কারো কি কোনো কোশ্চিন আছে আর? উম, আমার তো নাই। না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, আজকে এই আহ, হ্যাঁ, বলতেছিলাম যে এইটা মানে আমরা হ্যাকিং এ কিভাবে হচ্ছে এই এটা ইউজ করতে পারবো ইথিক্যাল হ্যাকিং এ? এইটা আসলে ইউজ করবেন এইভাবে যে অনেক ওয়েবসাইট আছে যারা এরকম লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ বা কুকিতে বিভিন্ন কিছু সেভ করে। আপনারা ওইটা দেখতে পারেন ওরা কি সেভ হুম। করছে। হতে পারে ওইখানে কোনো কিছু এমন ডাটা আছে যেটা এক্সপোজ হয়ে গেছে, বা সেটা আপনি ভবিষ্যতে ইউজ করতে পারছেন কোনো একটা বাগের ক্ষেত্রে।
বাগ ফাইন্ড আউট করার ক্ষেত্রে, অথবা ওটা চেঞ্জ করে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। আচ্ছা, যেটা আমি পাবো সেটা তো তাইলে আমার নিজের ডাটা হবে, মানে আমার নিজের কুকি হবে না, যেটা আমি এটা পাবো আপনার ওইখান কম্পিউটারে থেকে, সেভ ব্রাউজার করছে, থেকে। ভালো করে বুঝেন বিষয়টা। ওই ওয়েবসাইটটা আপনার কম্পিউটারে সেভ করছে যেন ভবিষ্যতে সে ওই ডাটাটাকে পুনরায় ইউজ করতে পারে। সো আপনি ওইটা চেঞ্জ করার মাধ্যমে সে ভবিষ্যতে যখন ওইটা ইউজ করবে, চেঞ্জ করার মাধ্যমে হতে পারে ওই ইউজটা কোনো ইরোর তৈরি করছে, অথবা হতে পারে ওইখানে এমন কোনো ডাটা সেভ করছে যেটা আপনার কাজে লাগছে ওই ওয়েবসাইটটাকেই উল্টা বাগ খুঁজে বের করতে ওয়েবসাইট থেকে। এটা কি ধরনের বাগ এখান থেকে বের হয় বিশেষ একটু করে বলবেন? কুকিতে একটা বাগ তৈরি হয়, যেমন হতে পারে কুকি যেটা আছে ওই কুকিটা আপনি সেম কুকি চেঞ্জ করে দিয়ে দেখা যাচ্ছে আরেকজনের ইউজার লগ ইন হয়ে গেছে, মানে আপনি ছিলেন একজন, কুকিটা চেঞ্জ করে দিলেন হয়ে গেলেন আরেকজন, মানে আপনি আরেকজন হিসেবে লগ ইন হয়ে আছেন ফেসবুকে মনে করে নেন। আমি কুকির মধ্যে কিছু একটা ওয়ান এক টু করে টু ওয়ান করে এইরকম বলতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ, তখন আপনি মানে হতে পারে অন্য একজন হিসেবে লগ ইন হয়ে গেছেন, এরকম হতে পারে, এই আচ্ছা, ধরনের বাগ থাকতে পারে। কিন্তু এটা ফেসবুকে আচ্ছা, পাবেন ওইটা, না, এটা অন্য ওই ওয়েবসাইট। কুকিটা আমি ওইখান থেকে পাই, ওইটা কি হচ্ছে আমি সেম ভাবে যেভাবে সার্চ করি সেইভাবে সার্চ করি, ওইটা হচ্ছে যদি কোনো বাগ থাকে তাহলে এটা আলট পালট করে ওটা শুধু এখানে সার্চ করলেই হয়ে যায়, তাই না? নাকি এটার অন্য কোনো নিয়ম আছে আর? আচ্ছা, কুকির বাগ, সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা চেঞ্জ করার মাধ্যমে ওটা পেয়ে যেতে পারবেন। আচ্ছা, আপনাদের টাইম শেষের দিকে আরেকটা লিঙ্ক কি দরকার?